বর্তমান বাংলাদেশ প্রেক্ষিত, যেখানে আওয়ামী লীগকে সম্পূর্ণ নেতৃত্ব শূন্য করার একটি রাজনৈতিক এবং রাষ্ট্রীয় পরিকল্পনা বা ষড়যন্ত্র যদি বলি, সেটা বাস্তবায়নের প্রচেষ্টা চালানো হচ্ছে। বাংলাদেশকে মূলত আমাকে শুরু করতে হবে ওই জায়গা থেকে যে বাংলাদেশে কি কোনো ধরনের বিচার ব্যবস্থা সহ কোনো প্রতিষ্ঠান কাজ করছে কিনা। ডক্টর ইউনূস, যে আমি মবস্টার বলি না, আমি ওনাকে মনস্টার বলি, এই ব্যক্তি বাংলাদেশকে মেটিকুলাসলি ডিজাইন করে দখল করে যেই মৌলিক কাজটি ঘটিয়েছেন সেটা হলো বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্র হিসাবে তিনি তৈরি করে আরো অনেক বৎসরই অকার্যকর হিসাবে চলবে করে নির্ধারণ করেই উনি চলে যাননি, উনি শুধুই ব্যাক স্টেজে গিয়ে বসেছেন। মূলত আমি যেটা বলবো 2024 সালের 6 অগাস্ট থেকে 25 সেপ্টেম্বরের মাঝে 92,000-এর বেশি আওয়ামী লীগ কর্মীর বিরুদ্ধে মামলা প্রদান করা হয়। আপনি 6 আগস্ট থেকে 25 সেপ্টেম্বরের বলছি। প্রায় 400 সাবেক মন্ত্রী, সংসদ সদস্য, আওয়ামী লীগ কর্মকর্তা, আওয়ামী লীগ নেতা কর্মীদের বিরুদ্ধে মামলা হয়। গোপালগঞ্জের ঘটনাকে কেন্দ্র করে 10টি হত্যা মামলায় 8,400 মানুষের বেশি মানুষকে সেখানে মামলা দেওয়া হয়। আমি এখন সেই রেকর্ডটা আমার সামনে নেই, আমি একটি ঘটনা জানি, সেটা ঢাকার কোনো একটি আমাদের হয় নরসিংদী, নারায়ণগঞ্জ এই অঞ্চলের কোথাও একটি মামলায় 25,000 আসামি ছিল। আচ্ছা, মৌলিক বিষয়টা হলো 25,000 আসামি, 25,000 মানুষ যদি একটা দাবি করে কোনো বিষয় ঘটায়, তাহলে এটা কিন্তু আর থাকে না। 25,000 তো মানুষ তো একটা বিরাট সমাবেশ, এবং এটা বাংলাদেশের মালিক তারা যদি কিছু করে, এই 25,000 মানুষের বিরুদ্ধে এটা গণজাগরণ বলতে হবে। 25,000 মানুষ একটা কাজ করেছে এবং সেটার বিরুদ্ধে কেস করা। অতএব আমি যেটাকে অস্বীকার করতে চাই সেটা হলো নেতৃত্ব শূন্য তৈরি করার আওয়ামী লীগের যে মৌলিক ফাউন্ডেশন তৃণমূল, সেটা ভেঙে দেওয়ার প্রচেষ্টা এটা নতুন নয়। আমরা কি লাইভে আছি কিনা বুঝতে পারছি না। বাংলাদেশ আওয়ামী লীগের মৌলিক যে ফাউন্ডেশন, সেটাকে একদম ভেঙে দেওয়ার প্রচেষ্টা এটা নতুন নয়। এবং 2024-এর 5 আগস্ট যে বাংলাদেশে কোনো গণতান্ত্রিক আন্দোলন তৈরি করা হয়নি, এটা পেছন থেকে সম্পূর্ণ আমি বলবো আন্তর্জাতিক এবং দেশীয় ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশকে পিছিয়ে দেয়া, বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থা, স্থিতিশীল গণতান্ত্রিক ব্যবস্থা এবং বাংলাদেশের উন্নয়নকে একেবারেই ধ্বংস করে দেয়ার মৌলিক কাজটি ওনারা সমাপন করেন। এবং সেটাকে স্থায়ীভাবে যদি রাখতে হয়, বাংলাদেশকে গরিব রাখতে হয়, বাংলাদেশকে একটি ভিক্ষার ঝুলি নিয়ে ঘুরতে হয় পৃথিবীতে, এবং পৃথিবীতে আমাদের সময় আমরা যখন 87-এ বাংলাদেশ থেকে চলে আসি ইউরোপে, তখন এসে সবার কাছ থেকে যেই বাংলাদেশ বললেই তারা বলতো একদম সরাসরি বলতে, ও তোমাদের তো এই সমস্যা সেই সমস্যা, সেটা থেকে উত্তরণ করে শেখ হাসিনার দীর্ঘমেয়াদী এই অর্থে যে উনি যে 15 বছর কন্টিনিউয়াসলি দেশ শাসন করে যে একটি সুশাসনের ব্যবস্থা করেছিলেন, সমস্ত প্রতিষ্ঠানগুলো কাজ করত এবং উন্নয়ন হয়েছিল, সেই সবগুলোকে ধ্বংস করে নিয়ে গেল যেই ব্যবস্থাটা হলো অকার্যকর। এবং সেটাকে স্থায়ী ব্যবস্থায় রূপান্তর করতে হলে আওয়ামী লীগকে ধ্বংস করে দিতে হবে। এবং আওয়ামী লীগকে যদি ধ্বংস করে দিতে হয়, তাহলে কি করতে হবে? তার তৃণমূল যে ফাউন্ডেশন, সেটাকে ধ্বংস করে দিতে হবে। যার ফলশ্রুতিতে এই একটি বিষয় যেটি নিয়ে আজকে আমরা আলোচনায় যুক্ত হচ্ছি, সেটা হলো মামলা, গ্রেফতার এবং আইনের রাজনৈতিক ব্যবহার। এটা চলছে, চরমভাবে চলছে, প্রতিদিন চলছে। দুর্ভাগ্যজনকভাবে সত্য যে বাংলাদেশে আইন এবং বিচার ব্যবস্থা সম্পূর্ণভাবে ঘুরিয়ে দেওয়া হয়েছে। সেখানে কোনো বিচার ব্যবস্থা নেই, কোন
কেস করলে সেটার আপনার আদালতে আপনি কোনো কিছু সুবিচার পাচ্ছেন না, এমনকি বেইল পাওয়া যাচ্ছে না, বেইলের আবেদন করা যাচ্ছে না, শুনানি হচ্ছে না, কিছুই হচ্ছে না। তারা অপেক্ষা করে বসে আছে উপর থেকে যারা রাজনৈতিক ক্ষমতায় বসা এই মুহূর্তে, অথবা রাজনৈতিক ক্ষমতায় শুধু কিন্তু তারেক জিয়া যে রাজনৈতিক ক্ষমতায় বসা সেটাই কিন্তু নয়, রাজনৈতিক ক্ষমতা বাংলাদেশকে পরিচালনা করে যে বৃহৎ একটি শক্তি, তার সাথে কিন্তু যুক্ত ৭১ সনে যারা অক্সিলিয়ারি ফোর্স হিসাবে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করতে গিয়ে সশস্ত্র ভাবে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন, সেই সন্ত্রাসী সংগঠন আন্তর্জাতিকভাবে প্রায় পৃথিবীর প্রত্যেকটা সভ্য দেশ যাদেরকে সন্ত্রাসী সংগঠন হিসাবে বলে, সেই জামায়াতে ইসলামী কিন্তু এর পিছনে দায়ী। কারণ দেখুন, জামায়াতে ইসলামকে আওয়ামী লীগ দীর্ঘ সময় ধরে ব্যান করেনি, কিন্তু তারা ক্ষমতা দখলের সাথে সাথে প্রথম যে কাজটি করেছে সেটা হলো আওয়ামী লীগকে ব্যান করে দেয়া। এবং আমরা যদি স্বাভাবিক, একদম স্বাভাবিক নির্মোহ ভাবে বলি, তাহলে কি করতে হবে? এখানে ব্যারিস্টার নিজম মজুমদার বেটার বলবেন যে একটি রাজনৈতিক দল যে মিলিশিয়া সংগঠন ছিল, তার হাতে অস্ত্র ছিল, সে একটি স্বাধীনতাকামী জনগণের উপর সশস্ত্র আক্রমণ করেছে, হত্যা করেছে, নারীদেরকে ধর্ষণ করেছে, নারীদেরকে তুলে নিয়ে গিয়ে পাক মিলিটারিদেরকে উপর ঢৌকন দিয়েছে, এটা প্রমাণিত, বিচারিকভাবে প্রমাণ। সেই দলটি বাংলাদেশে রাজনীতি করছে এবং তারা সংবিধান, তারা আমাদের পার্লামেন্টের অংশ। আর বাংলাদেশ তৈরির পিছনে এবং বাংলাদেশের গণতন্ত্র তৈরির পেছনে, এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশকে এনে দেওয়ার পেছনে যে দলটির মূল ভূমিকা, যার জন্ম হয়েছে বাংলাদেশ জন্মের আগে, সেই দলটিকে সম্পূর্ণ বেআইনি ভাবে, যেটা আইনি ভিত্তি নেই, যেটা আন্তর্জাতিক কোনো ভিত্তি নেই, কোনো কারণেই হতে পারে না এই ধরনের একটি রাজনৈতিক দল যার কোনো ধরনের মিলিশিয়া বাহিনীর গঠনের কোনো ধরনের প্রমাণ নেই, কোনো ধরনের প্রমাণ নেই সে গণহত্যা করেছে, কোনো ধরনের প্রমাণ নেই সে এত অ্যাট্রোসিটি করেছে যেটা ডক্টর ইউনূস করেছে, তাকে জাস্ট বলে দেয়া যে এই সংগঠনটি নিষিদ্ধ। অতএব আমাদের আজকের আলোচনার যে মৌলিক বিষয়, সেটা চেষ্টা তারা করে যাচ্ছে, তারা করবে, রাষ্ট্র নিজে চেষ্টা করছে। কিছুক্ষণ আগেই আমরা শুনলাম রাষ্ট্র শুধু ভাবলেই হবে যে আমি সন্ত্রাসী, এটার আর কোনো প্রমাণ লাগবে না। রাষ্ট্র শুধু ভাবছে যে আওয়ামী লীগ বাংলাদেশে থাকতে পারবে না, এই জন্য এটাকে নির্মূল করার জন্য এই যেটা বলছেন মামলা, গ্রেফতার, এসবগুলো চলছে। শুধু মামলা গ্রেফতার দিয়েই তারা ক্ষান্ত হচ্ছে না, বিষয়টা হচ্ছে এই লোকগুলো যাতে কোনো ক্রমই বেল নিয়ে বের হতে না পারে। না হলে 2024 সনের 5ই অগস্টের পর আমার সহকর্মী যারা সিনিয়র সাংবাদিক, আমি তাদেরকেই শুধু মেনশন করছি না, তাদেরকে সহ যাদেরকে জেলে রাখা হয়েছে, তাহলে তাদের বিচার করুন। আমি একটি কথা এখানে বলতে চাই, এটা কিন্তু আমাদের আজকের টকশোর বিপক্ষে কথা নয়, কথাটা হলো প্রতিটি মামলাই শুধু যে বলবো যে এই মামলাটা ঠিক নয় সেটা নয়, কিছু কিছু মামলা হয়তোবা ঠিক হতেও পারে, আমরা তো জানি না। আচ্ছা, ধরে নিলাম আমার বিরুদ্ধে যে 100টা মামলা আছে, ধরে নিলাম সেই মামলাটার 99 মামলাটা সঠিক না, কিন্তু একটা যদি সঠিক থাকে, তাহলে আমাকে 2 বছর ধরে বিনা বিচারে, বিনা শুনানিতে আপনি জেলে রাখছেন কেন? আমার বিচার করুন, আমাকে ফাঁসি দিন, সেটা তো করছেন না। তার অর্থ হলো এই মামলাটা সঠিক নয়, এটা ভুয়া মামলা বলবো, এবং সেটাই করা হচ্ছে। দুর্ভাগ্যজনক ভাবে সত্য, এই ঘটনা ঘটছে, কিন্তু পরবর্তীতে কি কার্যক্রম হবে, আওয়ামী লীগ যে নিশ্চিহ্ন করা যায় না, সেসবগুলো নিয়ে ভবিষ্যতে আরো কথা বলা যাবে। ধন্যবাদ। জি, অসংখ্য ধন্যবাদ দস্তগীর জাহাঙ্গীর ভাই আপনাকে। আমাকে পরবর্তী প্রশ্ন করার আগে আমি একটু সম্পূরকভাবে কটা তথ্য দিতে চাই এই পুরো আলোচনাটাতে, তাহলে মনে হয় আমাদের আলোচনাটা একটু ঋদ্ধ হবে। কেমন? আমি এই আলোচনার প্রেক্ষিতে সম্পূরকভাবে 3টা পোর্শন আমি আলোচনা করব। আমি জানি না যে এই কবিতাটা আপনারা পেয়েছেন কিনা। আমরা ইংলিশ ফর টুডে পড়তাম, আমাদের যখন ইংরেজি বই ছিল, সেই 80 দশকে বলেন বা 90 দশকের শুরুতেও যারা পড়েছে, ইংরেজিতে ছিল আপনার ইংলিশ ফর টুডে, আমাদের ইংরেজি বইটা ছিল। সেখানে আমরা হেনরি ওয়ার্ডসওয়ার্থ লংফেলোর একটা কবিতা আমরা পড়তাম।
এই কবিতাটা নেওয়া হয়েছিল ইভানজেলিন, তারপর হচ্ছে এ টেইল অফ, মানে ফরাসিতে আপনাকে বলে আকাদি, আসলে আকাদি হবে হচ্ছে ইংরেজি উচ্চারণ, তো এ টেইল অফ আকাদি জাস্টিস নামে, মানে পুরো তার গ্রন্থটার নাম হচ্ছে ইভানজেলিন এ টেইল অফ আকাদি, একটা ছোট পোর্শন এটা ছিল হচ্ছে আমরা পড়েছি জাস্টিস নামে। একজন দেশপ্রেমিক দেশে ফিরেছেন, ফেরার পরে তিনি দেশের অবস্থা কিভাবে দেখলেন সেটা আমরা একটু জেনে নেব। ওই কবিতার মধ্যে তিনি কিভাবে প্রকাশ করেছেন, মানে একটা দেশ দেশ কিভাবে আছে এটার প্রমাণ হেনরি ওয়ার্ডসওয়ার্থ লংফেলো প্রকাশ করেছেন এভাবে: even the birds had built their nests in the scales of balance, having no fear of the sword that flashes in the sunshine above them. যেটার বাংলাটা এমন দাঁড়ায় যে একটা পাখিরও কোনো ভয় নাই, ওই যে একটা ভাস্কর্য আমরা দেখি না, সোর্ড নিয়ে দাঁড়িয়ে আছে, সেই সোর্ডের মধ্যে পাখি বাসা বেঁধেছে, আর ওই সোর্ডটা ভেঙে পড়ে আছে ওই আদালতের সামনে। তো আদালতের সামনে যদি একটা ভাস্কর্য ভেঙে পড়ে থাকে এবং সেখানে পাখি বাসা বাঁধে, বুঝতে হবে ওই আদালত ওই কিছুই পরিচর্যা করে না, না আইনের পরিচর্যা করে, না তার শোভা বর্ধনকারী এই ভাস্কর্যেরও আপনার পরিচর্যা করে। ফলে এই কবিতা দিয়ে, এই জাস্টিস কবিতাটা আমরা ছোটবেলাতে আমাদের টিচার, আমার মনে আছে, এখন মনে হয় খুলনা বিএল কলেজের টিচার বা হতে পারে, তহিদুল ইসলাম ওনার নাম ছিলেন, আমি তাকে শ্রদ্ধা ভরে স্মরণ করি। তিনি আমাদেরকে খুব সুন্দর করে এই কবিতাটা তখন শিখিয়েছিলেন, বিচার ব্যবস্থা যে একটা দেশের নাই সেটার আপনার সেটার মেটাফরিক কিভাবে হতে পারে। তো আমি এই কবিতাটার সাথে আমি আপনাকে একটা ইন্টারেস্টিং জিনিস আমি আপনাকে বলতে চাই, আমি আপনাকে বরঞ্চ পড়েই শোনাই। আপনারা দুজন শুনেছেন বটে, বাট আরেকবার একটু শুনুন, তাহলে আপনাদের ভালোই লাগবে বা খারাপও লাগবে, কিন্তু মজা পাবেন। সেটা হচ্ছে এমন একটা রায়, আপনাদেরকে রায়ের প্রথম অংশ আপনাদেরকে পড়ে শোনাই। প্রথম অংশটা হচ্ছে এমন: ইন দ্য সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ অ্যাপিলেট ডিভিশন প্রেজেন্ট Mr. Justice Obaidul Hassan, Chief Justice, Mr. Justice Enaitur Rahim, Mr. Justice MD Ashfaqul Alam, Mr. Justice MD Abu Jafar Siddiq, Justice Jahangir Hossain, Mr. Justice MD Shahinur Islam, Mr. Justice Kashefa Hussain, Special Reference Number 01/2024, 8/8/2024 বাংলাতে রায় দিয়েছে। দেশের বর্তমান উদ্ভূত পরিস্থিতিতে যেহেতু প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন এবং মহামান্য রাষ্ট্রপতি বিগত 6 অগস্ট 2024 তারিখে দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে দিয়েছেন, এটা হচ্ছে রায়ের প্রথম লাইনের একটা অংশ। দেখেন, রায়টার প্রথম লাইনই মিথ্যা, যেহেতু প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন। আপনারা জানেন যে সুপ্রিম কোর্টের আমাদের লার্নেড মহসিন রশিদ, আমাদের সিনিয়র লয়ার, তিনি এইটা জানতে চেয়েছেন যে দেশের প্রধানমন্ত্রী যে পদত্যাগ করেছেন, আমি সেই নথি দেখতে চাই। আজ পর্যন্ত সেই নথি দেখাতে পারেনি, এবং রাষ্ট্রপতিকে পরবর্তী সময় তিনি বলেছেন যে আমার কাছে কোনো পদত্যাগ পত্র দেওয়া হয়নি, অন্য কাছে দেওয়া হয়েছে কিনা আমি জানি না। তো আমি আপনাদেরকে কি প্রথমে বললাম, একটা কবিতা বললাম মেটাফরিক, এবং দেখালাম যে বাংলাদেশের জুডিশিয়ারি একটা রায় দিয়েছে যে রায়টা মিথ্যা। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, যাদের নাম আমি আপনাকে পড়ে শোনালাম, এটা তো কোনো দরকার ছিল না, তো কেন পড়ে শোনালাম সেটার তো একটা নিশ্চয় কারণ আছে। কারণ প্রথম যে দুজন বিজ্ঞ বিচারপতির নাম বললাম, বিচারপতি ওবায়দুল হাসান এবং বিচারপতি এনায়েতুর রহমান, তারা ওই সময় ছিলেন ক্যান্টনমেন্টে। এখন আপনি বলুন, ক্যান্টনমেন্ট থেকে ওনারা রায় দিলেন কিভাবে, এবং ওনারা যে ক্যান্টনমেন্টে সেটা আমরা কিভাবে জানলাম? সেটা আমরা জানলাম হচ্ছে আইএসপিআর যে লিস্টটা প্রকাশ করেছে, সেখানে আমরা জানতে পারলাম 5 তারিখের পর থেকে ওনারা আপনার ওই ক্যান্টনমেন্টেই ছিলেন। আমি যুক্তির খাতিরে ধরে নিলাম তারা অনলাইনে হিয়ারিং করেছেন, অনলাইনে হিয়ারিং হতে পারে, হয়েছে। ওই অনলাইনে যে হিয়ারিং করলেন, এই অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামানকে নিয়োগ দিল কে? আর ওই সময় আইনমন্ত্রী হলোই বা কিভাবে? মানে হাউ ডিড দ্যাট হ্যাপেন? কে নিয়োগ দিল? নিয়োগটা দিল কে? আমরা তো এটা জানি না। আপনি বুঝতে পারছেন ব্যাপারটা? আচ্ছা, ধরে নিলাম সেটাও হয়েছে, আমি যুক্তির খাতিরে তাও ধরে নিলাম। এখন আমার কোশ্চেন হচ্ছে যে আপনি রায়ের ভেতরে বলছেন যে প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন, তাহলে কি হলো?
একটা মিথ্যা দিয়ে একটা যেটা জীবনে ঘটেইনি সেটা দিয়ে একটা সরকার গঠিত করে দেওয়া হলো, তার মানে সরকারটাই ভুয়া। একদম। তো আমাদের সামনে কিন্তু একটা নজির আছে, যেটাকে আমরা ইংরেজিতে বলি প্রেসিডেন্ট। আমি জানি না আপনার এটা আপনার পড়ার কথা না, যেহেতু আপনি ওই এরিয়ার ছাত্রী না, তবে যারা আইনের ছাত্রছাত্রী তাদের অনেকেরই পড়া থাকবে পঞ্চম সংশোধনীর রায়, সেটা হচ্ছে 5th অ্যামেন্ডমেন্টে যে রায়টা হয়েছে। সাবরিনা, আপনাকে সংক্ষেপে বলি। 5th অ্যামেন্ডমেন্টটা হয়েছিল আপনার একটা সিনেমা হলের মামলা নিয়ে, বুঝছেন? সিনেমা হলের নাম হচ্ছে মুন সিনেমা হল। জাকির ভাই, মুন সিনেমা হল তো মনে আছে নিশ্চয়ই আপনার? জি। ওই মুন সিনেমা হলকে দখল করেছিল, মানে সরকার এটাকে অ্যাকোয়ার করে নিয়েছিল 1976 সালে। জিয়াউর রহমান তখন সামরিক প্রশাসক, 77 সালে মনে হয়, বা জিয়াউর রহমান সামরিক প্রশাসক ছিল আর কি। ধন্যবাদ। অনেক বছর ওই সময়ই আপনার ওই মুন সিনেমা হলের যে মালিক মনে হয় আনোয়ার সাহেব, তিনি মনে হয় মামলা করে রিট পিটিশন করেছিলেন যে আমার এই হল কেন সরকার অ্যাকোয়ার করবে, এটা আমার সম্পত্তি। অনেক বছর মামলা চলার পরে আদালত রায় দিয়েছে যে যেহেতু মোশতাক, সায়েম এবং জিয়াউর রহমান এদের তিনজনের শাসন ক্ষমতাই ছিল অবৈধ, ফলে তারা এই যে অ্যাকোয়ার করেছে মুন সিনেমা হল, এটাও অবৈধ। ফলে ওই লোককে পরবর্তী সময় কিন্তু 100 কোটি টাকা দিয়ে দেওয়া হয়েছিল। আমি জানি না যে আপনি জানেন কিনা, 100 কোটি টাকা সে ভদ্রলোক পেয়েছিল। 99,99,000 কত টাকা যেন আমার মনে আছে, চেকটা সেখানে তখন প্রতিবেদন হয়েছিল। তা আমাদের দেশে কিন্তু এই নজিরটা আছে যে এইভাবে যদি অবৈধ ক্ষমতা দখল করেন, তাহলে আজ হোক কাল হোক, দশকের পর দশক হোক পরে হোক, ক্ষমতা কিন্তু অবৈধ হয়ে যাবে। যেমন এরশাদের শাসনামল, এটা 7ম সংশোধনী বাতিলের মাধ্যমে সেখানেও এরশাদের শাসনামলকে অবৈধ ঘোষণা করা হয়েছে। এখন আমি থার্ড পোর্শনে আসি। থার্ড পোর্শনটা হচ্ছে এমন যে কিছু রাস্তার টোকাই, যেমন হান্নান মাসুদ, তারপরে এই যে সার্জিস, হাসনাত, এরা হঠাৎ করে অতর্কিতে হামলা চালালো 12ই অগাস্ট দুপুরবেলা, সকালের দিকে সুপ্রিম কোর্টে। তারা সেখানে প্রায় 2-3 হাজার ছেলেপেলেকে নিয়ে বসলো। তারা বলল যে বিচারপতি ওবায়দুল হাসান শাহিনকে পদত্যাগ করতে হবে বেলা 1টার মধ্যে, না বেলা 2টার মধ্যে, এবং সন্ধ্যা 6টার মধ্যে বিচারপতি রিফাতকে প্রধান বিচারপতি বানাইতে হবে। এটা কে বললো? এটা হান্নান মাসুদ বলল। আমার কাছে এগুলো সমস্ত কিছুর ভিডিও ফুটেজ আছে।